স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। কাল 25শে মার্চ 71-এর এই দিনে চলে ইতিহাসের নৃশংসতম গণহত্যা। তবে স্বাধীনতার এত বছর পরও থেমে নেই ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির অশুভ তৎপরতা। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। স্বাগত আপনাদের। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা জানি যে আজকে বিমানবন্দর এলাকায় গোল চত্বরের সামনে একটি আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। একটু চলে যাচ্ছি তার কাছে সর্বশেষ ঘটনা জানতে। মাসুদ, আমরা জানি যে কিছুক্ষণ আগে সেখানে ডিএমপি কমিশনার ব্রিফ করেছেন। ডিএমপি কমিশনার কি বললেন ঘটনা সম্পর্কে আমাদেরকে একটু জানান। 7:30টার সময় আনুমানিক যে 7:30টার সময় যে ঘটনাটি ঘটেছিল, এরপর রাত 8টা থেকে গণমাধ্যমে বিভিন্ন ধরনের এই যে ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে যায়, বিভিন্ন ধরনের তথ্য বিভিন্নভাবে প্রচারিত হয়। কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে ডিএমপি কমিশনার সেই বিষয়টিকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ঘটনাটি আনুমানিক 7:30 থেকে দিকে এই বিমানবন্দরের যে বিমানবন্দর পুলিশ বক্স এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ি থেকে 10 গজ সামনে অর্থাৎ প্রধান সড়কের উপরে এই ঘটনাটি ঘটেছে। যে তিনি যেভাবে ঘটনাটি বিস্তারিত জানালেন সেটি হলো যে একজন যুবক সেই একটি ব্যাগে করে সে বোমাটি বহন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং সামনে হঠাৎ পুলিশের চেকপোস্ট এবং বিপুল পরিমাণ পুলিশ সদস্যের মোতায়েন দেখে সে বিষয়টি ভয় পেয়ে সে পালানোর চেষ্টা করে এবং এই পালানোর চেষ্টার কালেই তার যে ব্যাগে থাকা বোমাটি সেই বোমাটি বিস্ফোরিত হয়। তো এটি কোনো ধরনের আত্মঘাতী বা কোনো ধরনের হামলা চেষ্টা বা পুলিশের উপর কোনো ধরনের হামলা চেষ্টার ঘটনা এটি নয়। এটি পুরোপুরি সেই যুবক যে বোমা বহন করে কোথাও নিয়ে যাওয়ার জানতে চাচ্ছি আমরা যে এই ঘটনাটা যেহেতু বিমানবন্দর এলাকার খুব কাছে ঘটেছে, বিমানবন্দরে কি নিরাপত্তা তারপরে বাড়ানো হয়েছে বা কোনো ধরনের পরিবর্তন দেখছেন? বিমানের যাত্রী যারা তারা বিমানবন্দরে প্রবেশ করতে কি কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা বা কোনো রকম তাদেরকে তল্লাশির মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিনা? আপনি জানেন যে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে যে ধরনের নিরাপত্তা এর আগেও হয়ে থাকে, এটির প্রবেশ এবং বাহির উভয় দিকে এর আগেও যেরকম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যাওয়া হয়, এই ঘটনার পরেও কিন্তু সেভাবেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানের যাত্রীরা যারা আসছেন এবং ঢুকছেন সবার ক্ষেত্রে কিন্তু আগের মতোই যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত রয়েছে। তারা বিমান ডিএমপি কমিশনার আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন যে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি কোনো ধরনের হামলার চেষ্টা নয়। এটি একটি সেই যুবকটি কোনো বোমা বহন করে কোথাও যাচ্ছিল হয়তো বা কাউকে সরবরাহ করার জন্য। ডিএমপি কমিশনার আমাকে এই বলে জনগণদেরকে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আমরা কিছুক্ষণ আগে আমাদের তথ্যের মাধ্যমে যেটি একটি সোর্সের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে সেই যে যুবক সেই যুবকের কাছে একটি লাগেজ ছিল এবং তার কাঁধে একটি ব্যাগ ছিল। যেই কাঁধের ব্যাগটি ছিল সেই কাঁধের ব্যাগেই থেকেই বোমাটি বিস্ফোরিত হয় এবং সে যেখানে পড়েছিল তার পাশে আরেকটি বোমা সদৃশ বস্তু তারা উদ্ধার করেছে। আপনি জানেন যে এখানে ডিএমপির ধন্যবাদ মাসুদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সময় আমরা আবারও আপনার কাছে যাব। তো যেটি দেখছিলাম কবির ভাই, যে এই ধরনের হামলা কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কয়েকটা দেখলাম। গত শুক্রবার একই জায়গায় র্যাবের একটা ফাঁড়িতে একই রকম একটা হামলা হয়েছিল। এই যে স্বাধীনতার এত বছর পরেও এটা তৎপরতা চলছে, এটা কি কারণ? মানে তৎপরতা চলছে। আমরা একটা জিনিস যেটা বুঝতে ভুল করি, যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী বলুন সরকারের নীতি নির্ধারকরা সবসময় ধরে নেন এটা একটা নিছক আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি, আইনশৃঙ্খলা সমস্যা বা নিছক সন্ত্রাস। এই সন্ত্রাসের যে একটা রাজনীতি আছে, একটা দর্শন আছে, এইটা কিন্তু আমাদের নীতি নির্ধারকরা ওইভাবে গুরুত্বটা বুঝতে পারছেন না। ফলে কি হচ্ছে, আপনি 71-এর কথা ধরুন, 71-এর 9 মাস ধরে যে গণহত্যাটা হলো, এই গণহত্যারও তো একটা রাজনীতি ছিল, দর্শন ছিল। সেটা মদদিবাদ বলে, যেটা ধর্মের নামে যে কোনো হত্যা, সন্ত্রাস, নির্যাতনকে বৈধতা দেয়। তারা যে 30 লক্ষ মানুষ হত্যা করলো, পাকিস্তানিরা এবং তাদের সহযোগীরা দেশীয় মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি কি বলেছিল? ইসলাম রক্ষার নামে এটা করতে হবে, আমাদের নারীদের ধর্ষণ করতে হবে, সেটাও ইসলামের জন্য গনিমতের মাল হিসেবে তাদেরকে তুলে দেওয়া হলো। তো এই যে ইসলামের নামে যে রাজনীতিটা, যেটাকে পলিটিক্যাল ইসলাম বলা হচ্ছে, এইটা কিন্তু সব ধরনের সন্ত্রাসকে বৈধতা দেয়। শুধু বৈধতা না, এটা মহিমান্বিত করে, জেহাদকে মহিমান্বিত করছে। তার ফলে আজকে তরুণরা, আমি এই যে কালকে জনকণ্ঠে দেখেন যে একটা 12 বছরের বাচ্চা ছেলে, ক্লাস 7-8-এর বাচ্চারা
এখন জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। তাকে ধরেছে তার যমজ ভাই এখনো পলাতক ফেরারি। এই বাচ্চারা কেন যাচ্ছে? এই বাচ্চারা যাচ্ছে, বাচ্চার পুরো ফ্যামিলি কিন্তু আসলে পুরো জঙ্গিবাদী। ফ্যামিলি। আমি বলছি যে কি, এই যে একটা যে প্রচন্ড রকম একটা আত্মপরিচয় সংকট তৈরি হয়েছে ৭৫-এর পর থেকে, আপনি দেখুন যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ সব মুছে ফেলা হলো। তো বাঙালি জাতীয়তাবাদ যদি না থাকে, আমার জাতীয়বাদ চেতনা যদি না থাকে, তাহলে কি থাকছে? ওই জায়গাটাতে সেখানে এই ধর্মান্ধতার প্রবেশ করছে, মদদিবাদ ঢুকছে, ওহাবিবাদ ঢুকছে, বলছে যে কি জেহাদটা হচ্ছে সর্বোত্তম এবাদত এবং সর্বোত্তম কর্তব্য হচ্ছে জেহাদ, তুমি শহীদ হয়ে যাও। তো এই যে শহীদ হওয়ার যে এই যে ব্যাপারগুলো আসছে, কেন আসছে? আমাদের পাঠ্যপুস্তকে তো আমাদের সেই ন্যারেটিভগুলো নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস আছে আমাদের পাঠ্যপুস্তকে। বাচ্চারা, আজকেই আমি ওই মোহাম্মদপুরে গেছিলাম, র্যাব আর ওখানকার একটা বেসরকারি মেডিকেল কলেজ বিশাল একটা কনসার্ট করেছে, ঢাকার সমস্ত ব্যান্ড গ্রুপগুলো সেখানে, হাজার হাজার তরুণ, আমার মনে হয় ৫০-৬০ হাজারের মতন হবে, গান শুনছে তারা, কনসার্ট, আনন্দ। তা আমি সেখানে, আমাকে ডেকেছিল আলোচনা জানাই, বলে আচ্ছা আমরা তো সবাই গান পছন্দ করি, কিন্তু এখানে তো কিছু লোক আছে যারা গান পছন্দ করে না, তারা গান গাওয়াকে হারাম বলে। ওখানে নগর বাউল ছিল না, আচ্ছা নগর বাউল তো এখানে গাইছে, গ্রামের বাউলদের কি অবস্থা? গ্রামের বাউলদের তো তারা হত্যা করছে। রাজশাহীর বিশ্ববিদ্যালয়কে না, ওখানে অধ্যাপককে যে হত্যা করলো, তার একটা গানের স্কুল ছিল, সেই জন্য। এই যে গান গাওয়াটাকে যারা হারাম বলছে, তো ইংরেজি মনীষীর যে কথা আছে, যে গান শুনতে পছন্দ করে সে মানুষ খুন করতে পারে। তো এই খুনটা কিন্তু, খুনের যে ইয়েটা, বয়ানগুলো তৈরি হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের ভেতর দিয়ে, আমাদের শিক্ষার ভেতর দিয়ে। আসলে মূল ঘটনা মূলে যাওয়া যাচ্ছি না আমরা যে ন্যারেটিভ, যেটা আমাদের মুক্তিযুদ্ধের বয়ানগুলো তো নেই। ফলে কি হচ্ছে, পাল্টা যে বয়ান সেই সময়, যেটা ওই যে ইসলাম, পলিটিক্যাল ইসলাম, মদদিবাদ, ওহাবিবাদ, সেইটাই ক্রমশ আমাদের মনোজগতে, আমাদের চেতনায় আধিপত্য বিস্তার করেছে। এই প্রসঙ্গেই আমি আসছি ডক্টর দেলোয়ারের কাছে, যে কবির ভাই যেটা বললেন সেটার জের ধরেই যদি বলি, ধরেন বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি এই ধরনের, যেখানে জঙ্গি হামলা বা জঙ্গিবাদের বিস্তার ঘটেছে, সেখানে কিন্তু জঙ্গিবাদ বিরোধী মতবাদ যেটা, সেটা প্রচারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গিবাদের এরকম শিকার ফ্যামিলি মেম্বাররা আমরা দেখেছি যে তারা নানা রকম কথা প্রচার করছে। আমাদের এখানে কি সেটা জরুরি বলে মনে করেন? যে না, জরুরি তো বটেই, কারণ আমাদের মানে জঙ্গিবাদ তো আমাদের কালচারের সঙ্গে ছিল না। মানে আপনি যদি আমাদের যে বাঙালি সংস্কৃতির যে হাজার বছরের যে ইতিহাস, সেখানে বাইরে থেকে শাসকরা এসছে, সুলতানি আমল, মোগল আমল, বা আরো পেছনেও অনেকে আসছে, পরেও আসছে, কিন্তু এই যে আমাদের সংস্কৃতির যে শক্তি, সেই শক্তিতে বলীয়ান হয়েই তো বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। আমরা সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা সেই পাকিস্তানের এত বড় শক্তি, সেই শক্তিকে পরাস্ত করে আমরা স্বাধীন হলাম। আমাদের এই শক্তিটা তো ৭৫-এর পরে যে, মানে সেটা আমি হুচট খেয়েছে বলে বলবো না, মানে ৭৫-এর পরে আরেকটা নতুন লেগেসি তৈরি করার চেষ্টা করেছে, এবং সেই লেগেসিটা কিন্তু এমন না যে ১ বছর, ২ বছর, ৩ বছর, আপনার একটানা ২১ বছর, এবং ২১ বছরে পৃথিবীর অনেক পরিবর্তন হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের চরিত্রের অনেক পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন করা হয়েছে ডেলিবারেটলি। আমরা এটাকে বলি আন্তর্জাতিক সম্পর্কে বা বিভিন্ন তত্ত্বে কনস্ট্রাকশন, একটা নতুন ইতিহাস, নতুন সংস্কৃতি, নতুন ভাবনা তৈরি করা। সেই ভাবনাগুলোর সাথে কিন্তু পরিচয় নতুন, এর সাথে কিন্তু জঙ্গিবাদের একটা সম্পর্ক আছে। আজকে যারা এই আক্রমণগুলো করছে, তাদের, আপনি যদি তাদের যে রাজনীতিটা দেখেন, তাদের দর্শনটা দেখেন, তারা কিন্তু সেই ৭১-এর পরাজিত শক্তি, বা ৭১-এ যারা আপনার সেই মানে ইসলামিক পাকিস্তান, মানে যে মানে ইসলামের নামে যারা যখন গণহত্যা করেছে, তাদের কিন্তু একটা মানে একটা সম্পর্ক আমরা এখানে দেখি। তো আমাদের কিন্তু এই যে আমাদের যে মানে জঙ্গিবাদের যে কাউন্টার, যে আপনি যেটা বলছেন যে আদর্শিক জায়গা থেকে সংস্কৃতির জায়গা, এগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা এইগুলোকে ব্যবহার করতে গিয়ে আমরা যেভাবে একটা সমন্বয়ের মাধ্যমে এবং ব্যাপকভাবে, কারণ আপনি দেখেন যে এটা তো একটা ভিন্ন বিষয়, কারণ জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা, এবং এটা নিয়ে শুধু আমাদের, যেমন আমাদের সংস্কৃতি আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের আত্মপরিচয় আছে, এই ধরনের জঙ্গিবাদ খুবই বিচ্ছিন্ন বিষয় আমাদের সংস্কৃতির জন্য, কিন্তু এটা নিয়ে কিন্তু আপনার মানে পশ্চিমা বিশ্বে বা সব দেশেই কিন্তু কম বেশি তারা সাফার করছে। কিন্তু আসল যে বিষয়টি আমাদের দেশের জন্য, যেমন আমরা গণহত্যার বিষয়টিকে আমরা মানে
অনেক দেরিতে এসে আমরা এই এখন আমরা ঘোষণা দিলাম যে এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন রেখে বিরতিতে যাই কবির ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আজকে একটা প্রেস কনফারেন্সে আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের 9 মাসের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানানোর কথা বলেছেন। এইটার ব্যাপারে আমরা কতটুকু এগিয়েছি বা কতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে সেটা জানবো আপনার কাছে একটা বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, 9 মাসের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির এই দাবির কত দূর আমরা এগিয়েছি, কি করছি? না, আমাদের যেটা হচ্ছে এই প্রস্তাবটা যেভাবে নেওয়া হয়েছে ওইখানে একটু বোঝার একটু গন্ডগোল হচ্ছে। যেমন প্রস্তাবেরটা নেওয়া হয়েছে পার্লামেন্টে, যেটা বিয়ে হলো সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক গণহত্যা দিবস। না, তারা বলছেন যে 25শে মার্চ জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে এবং এই দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হবে। সরকারকে উদ্যোগ নিতে বলছে পার্লামেন্ট। তো সরকারের মন্ত্রীরা এর মধ্যে বলছেন তারা এর মধ্যে জাতিসংঘে চিঠি লিখবেন 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আবার কোন কাগজে দেখলাম একদম ক্লারিফাই করে লিখেছে, ব্যাখ্যা করে লিখেছে 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস আছে, বাংলাদেশ চেষ্টা করবে সেটাকে যাতে 25শে ডিসেম্বর করা যায়। তো এইসব বিভ্রান্তিগুলো দেখে আজকে আমরা প্রেস কনফারেন্স করলাম যে না, এই বিভ্রান্তি নিয়ে কিন্তু আমরা বেশি দূর এগুতে পারবো না। কারণ আমরা যখনই বলবো না 9 ডিসেম্বর না 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করতে হবে, আউটরাইট সেটা জাতিসংঘ থেকে রিজেক্টেড হয়ে যাবে এবং একবার এই ধরনের প্রস্তাব রিজেক্ট হলে দ্বিতীয়বার তুলতে আরও বহু কাঠখড় পোড়াতে হবে। আমাদের যেটা, আমরা 15ই মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি, মন্ত্রী আমাদের প্রতিমন্ত্রী এবং অন্য যারা সচিবরা সব উপস্থিত ছিলেন। আমরা পরিষ্কার বলেছি যে আমরা এই যে 25শে মার্চের যে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি, আমরা এই সুযোগটা আমরা 2015 সালে হারিয়ে ফেলেছি। নির্মূল কমিটি 2005 সাল থেকে ক্যাম্পেইন করছিল, আমরা ইউনেস্কোকে চিঠি দিয়েছি, বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং গণহত্যার ভিকটিম বিভিন্ন দেশকে আমরা বলেছি যে আমরা যেহেতু এই 25শে মার্চের হত্যার যে ভয়াবহতা, ব্যাপকতা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি, কারণ এটাই সবচেয়ে উপযুক্ত হবে আন্তর্জাতিক গণহত্যা দিবসের জন্য। আমাদের 2015 সালে আর্মেনিয়া থেকে আমাদের বন্ধুরা জানতে চাইলেন যে তোমরা যে 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস করতে বলছো, বাংলাদেশে তোমরা কি সরকারিভাবে দিবসটা পালন করো কিনা? আমরা বলেছি না। ওরা বললো যে কি, যে দিবস তোমরা পালন করো না সেই দিবস কেন আন্তর্জাতিকভাবে আমরা পালন করব? সেই বছরই আর্মেনিয়া জাতিসংঘে প্রস্তাব আনলো 11ই সেপ্টেম্বর, সাধারণ পরিষদে 193টা দেশের উপস্থিতিতে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। এটা বাংলাদেশ এই প্রস্তাব গ্রহণ করেছে যে 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস, এবং 9 ডিসেম্বর মানে হচ্ছে 1948 সালে ওই জাতিসংঘের গণহত্যা কনভেনশনটা ঘোষণা হয়েছিল 9 ডিসেম্বরে। কারণ অন্যান্য দেশগুলো চেয়েছিল তাদের দিবসটাকে আন্তর্জাতিকীকরণ, সেজন্য একটা নিরপেক্ষ, সেজন্য জাতিসংঘে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। কিন্তু এখন যদি আমরা ওটা উল্টাতে যাই, সেটা ওটা পুরো কাউন্টার প্রোডাক্টিভ হবে। কিন্তু যেটা আমাদের করতে হবে 9 মাসের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনাকে বলি 2016 সালে গত বছর ডিসেম্বর মাসে আর্মেনিয়াতে আমাদের বন্ধুরা, ওখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আর্মেনিয়ার পার্লামেন্টে প্রস্তাব জমা দিয়েছেন বাংলাদেশের গণহত্যাকে আর্মেনিয়াকে স্বীকৃতি দিতে হবে। এবং তারপর তিনি আমাদেরকে বলেছেন তোমাদের সরকার এখন আর্মেনিয়ার সরকারকে লিখলেই এই স্বীকৃতি তোমরা পেয়ে যাবে। তা আমরা কিছু ক্ষেত্র হোমওয়ার্ক করে রেখেছি। এখন আমাদের বাংলাদেশ সরকারকে যেটা করতে হবে, 71-এ যে দেশগুলো গণহত্যা নিন্দা করেছিল, ভারত, নেপাল, ভুটান, ফর্মার সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া, পূর্ব ইউরোপের দেশগুলো, আরও যারা, তাদেরকে প্রথমে বলতে হবে যে আপনাদের পার্লামেন্টে একটা প্রস্তাব পাশ করুন। 71-এ বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে, আমরা গণহত্যা নিন্দা করি এবং এই গণহত্যা যাতে কোথাও পুনরাবৃত্তি না হয় বাংলাদেশ বা কোথাও, সেটা আমরা দেখতে চাই। তো এই ধরনের একটা প্রস্তাব পাশ হলে বেশিরভাগ দেশে তখনই জাতিসংঘে যাওয়াটা সমীচীন হবে। তার আগে যদি, যে আপনাকে মনে রাখতে হবে 71-এর গণহত্যা তো প্রেক্ষাপট তৈরি করে, ক্ষেত্র তৈরি করে প্রস্তুতি, হোমওয়ার্ক করতে হবে, প্রচুর হোমওয়ার্ক করতে হবে। আপনার পার্লামেন্টে একটা প্রস্তাব পাশ করানো চারটিখানি কথা নয়। তবে সুযোগ আছে, এই যে এখন যে ইন্টার পার্লামেন্টারি সামিট যেটা হচ্ছে 1 থেকে 5 তারিখ, সেখানে শুনলাম তো 173 দেশে 1000-এর ওপর পার্লামেন্টের সদস্য, স্পিকাররা আসবেন, মন্ত্রীরা আসবেন। এই সুযোগটাকে আমাদের সংসদ সদস্যরা যদি কাজে লাগান,
তারা তো ইন্টারঅ্যাক্ট করবেন, এদের সঙ্গে কথা বলবেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফরমালিও বলেছি, সেখানে হ্যাঁ, তোলা যেতে পারে। মন্ত্রণালয়কে আমরা বলেছি যে আমাদের গণহত্যার উপর আমাদের বই আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর অন্যান্য যে গবেষণা প্রতিষ্ঠানগুলো করেছে, ডকুমেন্টারি ফিল্ম আছে, এগুলো আপনারা এক উপহার হিসেবে ওদেরকে দিন, ওরা জানুন ঘটনাগুলো, তারপর তাদের পক্ষে পার্লামেন্টে প্রস্তাব করাটা সহজ হবে। এই প্রসঙ্গেই যাচ্ছে আপনার কাছে। ধরেন এই যে সংখ্যার দিক থেকে বাংলাদেশের এই 9 মাসের গণহত্যার যেই ব্যাপকতা, তার চেয়ে অনেক সংখ্যার দিক থেকে অনেক ছোট মাপের অনেক গণহত্যা বিভিন্ন দেশে, সেগুলো আরো অনেক বেশি আলোচিত পরিচিত, কিন্তু আমাদেরটা এইভাবে আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে পরিচিতি পায়নি। এটা কেন? এটা কেন? না, এটি তো শুধু গণহত্যা না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে তো ব্যাপকভাবে এক ধরনের অজ্ঞতা আছে। কারণ আপনি যদি আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যেখানে জনগণের মধ্যে এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে, অনেকে মনে করে এটি ভারত পাকিস্তান যুদ্ধ কিংবা পাকিস্তানের গৃহযুদ্ধের বিষয় ছিল। ফলে আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা সেটি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এতটা প্রতিষ্ঠিত করতে পারিনি। এবং এটার কারণটি আমরা আগেই যেটি বলছিলাম যে এখন আর সেই অজুহাত দেওয়ার সুযোগ নেই, কারণ আমরা মানে যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় ধরে আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা দীর্ঘ সময় এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশ হেঁটেছিল, সেটার একটা লেগেসি তো আছেই। কিন্তু আমি মনে করি যে মুক্তিযুদ্ধ এবং গণহত্যা দুটোকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, এবং এই দুটো একসঙ্গে প্রতিষ্ঠিত করলে এবং সেই প্রতিষ্ঠার পথ কিন্তু আপনার একটি, আমরা যদি শুধু জাতিসংঘের দিকে তাকাই তাহলে কিন্তু চলবে না। কারণ আমাদের এই যে রাষ্ট্রগুলো আমাদেরকে প্রথমেই স্বীকৃতি দিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে সে 72-73 সালে, তাদেরকে আমাদের অ্যাপ্রোচ করা দরকার যে তারা যেন এই গণহত্যার এই যে দিবসটিকে তাদের পার্লামেন্টে স্বীকৃতি দেয়। কারণটি হচ্ছে যে একটা হচ্ছে যে যেন আমরা এই যে যুদ্ধাপরাধীর বিচারের যে প্রক্রিয়াটা, সেটাও তো শুরু হলো 2010 সালে, এবং এই যে ঘাতক দল নির্মূল কমিটির যে প্রস্তাবটা ছিল 2005 সালে, আমরা যদি এই সমস্ত পদক্ষেপ আগে গ্রহণ করতে পারতাম তাহলে অবশ্যই বহির্বিশ্বে এই মুক্তিযুদ্ধ বা গণহত্যা নিয়ে যে বিভ্রান্তি সেটা সেভাবে থাকতো না। আপনি একদিকে বলছেন যে আমাদের তুলে ধরার কথা, কিন্তু অন্যদিকে একটা বিপরীত চিত্র আমরা দেখি পাকিস্তানে। বরাবরই তারা এটা শুধু যে অস্বীকার করেছে তাই না, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানাভাবে নানা রকম মিথ্যাচার করেছে, আন্তর্জাতিক অঙ্গনে তাদের বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। ধরেন তারা বলে থাকে এটা ভারতের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ পাকিস্তানকে ভাগ করা, মুক্তিযুদ্ধটাকে তারা মেনেই নেয় না, গণহত্যা তো দূরের কথা। এইগুলোর বিপরীতে আমরা আমাদের সাইড থেকে কতটুকু কি করতে পেরেছি, এই উত্তর নেব একটা বিরতি থেকে এসে। আপনার কাছে আমি আবার যাব, আবার একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের অপপ্রচার এবং মিথ্যাচার, সেটার বিরুদ্ধে আমরা কি করছি সেটার না, আমরা পাকিস্তানের যে অপপ্রচার বা পাকিস্তানের যে অবস্থান আমরা জানি, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং তারপরে, এবং সেটা এখনো চলছে, তারা মিথ্যাচার প্রপাগান্ডার মধ্যেই আছে। তাদের যে জাতীয় শিক্ষা কার্যক্রম, সেখানে সেই এলিমেন্টারি একেবারে প্রাথমিক স্কুল থেকে শুরু করে সব পর্যায়ে তারা একটা ডিস্টোর্টেড একটা মিথ্যা একটা ইতিহাস তারা চর্চা করছে। এটি পাকিস্তানের দিক থেকে, যেহেতু পাকিস্তান 71-এর যে মুক্তিযুদ্ধের ফলে পাকিস্তান রাষ্ট্রের যে বিভক্তি, সেটিকে জাস্টিফাই করার চেষ্টা তারা করছে। কিন্তু আমাদের জায়গা থেকে, আমাদের এখানে বাংলাদেশের যে বাস্তবতাটা, সেখানে হয়েছে যে রাজনৈতিক যে এজেন্ডা যেটি ছিল, আমরা যদি দেখি যে সেই এজেন্ডার মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধ বা গণহত্যার বিষয়টি অতটা গুরুত্ব পায়নি, এবং এই না পাওয়ার ফলে আমরা অনেক দেরিতে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছি। এবং সামনে আনার ফলে আমরা যেমন এই যে 25শে মার্চকে যখন আমরা গণহত্যা দিবস ঘোষণা করলাম, দেখা যাবে যে এই মার্চ থেকেই, এই 25 তারিখ থেকে দেখা যাবে নতুন ধরনের একটা বাস্তবতা তৈরি হবে সারা বিশ্বে, যে 25শে মার্চ আমাদের সবগুলো এম্বাসি বা হাই কমিশন যখন এই দিবসটা পালন করবে, স্বাভাবিকভাবে ওই দেশের মধ্যে এটা নিয়ে একটা আলোচনা হবে। তো এইগুলো আসলে একটু দেরিতে শুরু হয়েছে, বাট আমার মনে হয় যে আমাদের এই কাজগুলো করতে হবে, এবং আমাদের যে রাজনৈতিক যে কমিটমেন্ট, যেটা আরেকটা বড় একটা অর্জন আমাদের, যে যুদ্ধাপরাধীর বিচার, এই বিচারের কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই গণহত্যা, এই বিষয়গুলো কিন্তু সামনে এই জায়গাতে আপনার কাছে আসে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে অনেক জায়গায় এই যুদ্ধাপরাধের বিচারটা নিয়ে কেউ কিন্তু বিতর্কিত করার একটা
মানে এটা নিয়ে নানা রকম রিপোর্টিং দেখেছি আমরা। ধরেন কোথাও কোথাও এটাও বলা হয়েছে যে বাংলাদেশের ইসলামিক লিডারদেরকে না, সেটা এটা কি জামায়াতের জামাতের যে কারণে, প্রোপাগান্ডা, তারা তো বলা যায় কিছু না, না, অংশে এটা successful। জামাতের টাকা, এগুলো তো জামাতের ওই যে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করছে। কিন্তু সর্বশেষ আমি যে ডকুমেন্টারিটা বানিয়েছি জার্নি টু জাস্টিস, সেখানে দেখবেন বিভিন্ন দেশের আইন প্রণেতারা, পার্লামেন্টের মেম্বাররা, হিউম্যান রাইটস ডিফেন্ডাররা, বুদ্ধিজীবীরা, স্কলাররা, তারা সবাই বলছে বিচারের স্বচ্ছতা মান নিয়ে, এবং বলছে এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশ তৈরি করছে নিজস্ব আইনে, নিজস্ব বিচার ব্যবস্থায়, লিমিটেড লজিস্টিক নিয়ে কতগুলো আন্তর্জাতিক অপরাধ বিচার করছে এবং এত স্বচ্ছতার সঙ্গে। এটা এখন প্রশংসিত হচ্ছে। কিন্তু আপনি যে আগের কথাটা বললেন, আজকে আমাদের প্রেস কনফারেন্সে আমাদের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রশিদ সুন্দর একটা কথা বলেছেন, এই যে গণহত্যা দিবস, উনি বললেন এই প্রথমবার বাংলাদেশ পাকিস্তানকে অত্যন্ত শক্ত একটা বার্তা পাঠিয়েছে, আমরা ৭১-এর গণহত্যা ভুলিনি, তোমরা গণহত্যা করেছো, আমরা এটাকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করছি এবং আমরা এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য যাব। তো এটা কিন্তু পাকিস্তানকে একটা শক্ত জবাব এই প্রথম দেয়া হলো। এর আগে আমরা দেখেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অ্যাসেট শেয়ারিং এর কথা বলেছেন, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে গণহত্যার জন্য, এগুলো বলেছেন। এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এগুলো বলা হচ্ছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এগুলো বলছেন। কিন্তু শক্তভাবে বলা, ইন্টারন্যাশনাল ফোরামে এটাকে নিয়ে যাওয়া, না পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, এবং পাকিস্তানের এখানে দূতাবাসও যে সমস্ত কাজ করছে, সে জঙ্গি অর্থায়ন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করা, বিকৃত করা, অপমান করা। তবে আমি একটা জিনিস, এই যে জুনায়েদ আহমেদের এই কদর্য বইটাকে এক অর্থে একদিক থেকে আমি জুনায়েদকে ধন্যবাদ দেবো এই জন্যে, এই ভয়ঙ্কর বইটা না লিখলে এবং এইটা সেদিন যদি আমরা 15ই ফেব্রুয়ারি আমাদের সেমিনারে আমরা প্রেজেন্ট না করতাম, আমাদের ওখানে যদি তোফায়েল ভাই যদি প্রধান অতিথি হিসেবে না আসতেন, পার্লামেন্টে এটা আলোচনা হতো না। আমরা তো 24 বছর ধরে বলে যাচ্ছি গণহত্যা দিবস করুন, কিন্তু তোফায়েল ভাইকে যখন বললাম, উনি বললেন আমি মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জিত, কেন আমরা এতদিন 25শে মার্চকে গণহত্যা দিবস করার কথা ভাবিনি। উনি বললেন আমি আজকেই পার্লামেন্টে গিয়ে এটা তুলবো। তিনি সেটার প্রেক্ষাপট সেখান থেকে 15ই ফেব্রুয়ারি পার্লামেন্টে তিনি বললেন, এবং তারপর তিনি এমন একটা ইমোশনাল বক্তৃতা দিলেন। আমি বাড়িতে যাওয়ার আগেই আমাকে সাংবাদিকরা বলছেন, শুনুন আপনাদের সেমিনারের কথা তোফায়েল ভাই পার্লামেন্টে বলছেন। এমন ইমোশনাল একটা বক্তৃতা করেছেন, সারা মানে ইমোশনটা সবাইকে স্পর্শ করেছে। প্রধানমন্ত্রীর 15ই ফেব্রুয়ারি ভাষণটা দেখুন, তিনিও ইমোশনাল হয়ে গেছেন। বলেছেন পাকিস্তানের ধৃষ্টতা কি, তারা এই ধরনের বই লেখে। আমাদের গণহত্যার ছবি, যেটা বহুল প্রচারিত ছবি, রিকশার উপর কতগুলো লাশ, বলছে যে বিহারীদেরকে, ওরা বলেছে বাঙালি মুক্তিবাহিনী তারা বিহারীদেরকে এত নৃশংসভাবে হত্যা করেছে। পুরো বইটা হচ্ছে এই মিথ্যার বয়ান। সেই জন্যই হচ্ছে যে কি, যেটা এই যে গণহত্যা দিবসটা ত্বরান্বিত হয়েছে জুনায়েদের বইয়ের কারণে, এটা আমাকে মানতে হবে। আর আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন, দেখেন কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ফোরামে সরাসরি বলছিলেন, প্রশ্ন করছিলেন যে এই যে বর্ষিয়ান রিলিজিয়াস লিডারদেরকে মারা হচ্ছে, উনি কিন্তু খুব শক্তভাবে এটার উত্তর দিয়েছেন। বলছেন যখন তারা গণহত্যা করেছিল বা মানবতা বিরোধী অপরাধগুলো করেছিল, তখন কিন্তু তারা বর্ষিয়ান ছিল, তখন তারা ছিল ইয়াং। এবং তারা মোটেই রিলিজিয়াস লিডার, তারা পলিটিক্যাল লিডার। এটাও উনি বলেছেন, তিনি বলেছেন পার্টির ডিসিশন অনুযায়ী এটা হয়েছে, জামাতের ডিসিশন অনুযায়ী, মজলিসে শুরার সিদ্ধান্ত ছিল, এবং সেইভাবে তারা এটা কাজ করেছে। আমরা কতগুলো পলিটিক্যাল, এবং সেই সময় জামাত ইসলামী দল ছিল, এবং বাকিগুলো তো তারা তো দলের তো বিচার, এখন আমরা বলছি দলে বিচার করতে, সরকার ট্রাইব্যুনাল এখনো দলের কোনো বিচারের মধ্যেই যায়নি। দলের বিচার এই প্রসঙ্গে শুধুমাত্র আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত ডেডলাইন ঢাকায়। এই যে আপনি বলছিলেন বিরতির আগে যে দল হিসেবে জামায়াতের বিচারের কথা, মানবতা বিরোধী অপরাধে, এইটার ব্যাপারে কতদূর কি করলেন আপনারা? এখন তো আমরা তো 25 বছর ধরে বলে যাচ্ছি, এখন এই 25শে মার্চ গণহত্যা দিবস ঘোষণার পর এখন সরকারের উপরও কিন্তু আরো দায় বেড়ে গেল। এই গণহত্যা কে করেছে, কারা করেছে, কেন করেছে? এই গণহত্যার তো দার্শনিক ভিত্তি বলেন, রাজনৈতিক ভিত্তি বলেন, এবং রাজনৈতিক কারণ, সেটা তো জামাতে ইসলামী মওদুদিবাদ। এখন গণহত্যাকারীদের আমরা বিচার করব, মওদুদিবাদের বিচার করব না, জামাতের বিচার করব না, এটা তো হতে পারে না।
আমাদেরকে তো দেশের মানুষকে জানতে হবে এই দলটা ৭১-এ কি করেছিল। এবং এখনো এই যে যতগুলো সন্ত্রাসের ঘটনা ঘটছে মূলত হচ্ছে সে ওহাবিবাদ, মওদুদিবাদ, জামাতের দর্শন, তাদেরই সন্তানরা এগুলো করছে বা তাদের পোষ্যরা এগুলো করছে। সেই জন্য এখন জামাতের এজেন্ডাটা আরো বেশি জরুরি হয়ে গেছে, দল হিসেবে জামাতের বিচার করা। আমরা জঙ্গিবাদ মোকাবেলায় যতই শক্তি প্রয়োগ করি না কেন, আমাদের উর্দি, আমাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সব নামালেও জঙ্গিবাদ কখনো নির্মূল হবে না যতক্ষণ পর্যন্ত জঙ্গিবাদী রাজনীতি থাকবে, জঙ্গিবাদী দর্শন থাকবে, মওদুদি আমাদের পাঠ্য বইতে পড়ানো হবে। এখনো আমাদের আলিয়া মাদ্রাসা পাঠ্য বইতে পড়ানো হয় ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো কুফরি মতবাদ। এটা মওদুদির কথা পড়ানো হচ্ছে, মওদুদির জীবনী পড়ানো হচ্ছে। তো জামাত নিষিদ্ধ না করলে, মওদুদি নিষিদ্ধ না করলে তো আমরা ওই স্বপ্ন, ৩০ লক্ষ শহীদের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তো আমরা করতে পারবো না। কথা হচ্ছিল, আপনি বারবার বলছিলেন যে ৭৫ পরবর্তী সময়ে নানাভাবে আমাদের ইতিহাস থেকে আমরা সরে গেছি দূরে বা ভুল তথ্য দেওয়া হচ্ছে। অন্যদিকে পাকিস্তানে কিন্তু পাকিস্তান স্টাডিজ নামে, যেটা কবির ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম, ওরা কিন্তু ওদের মতো করে ইতিহাস পড়াচ্ছে। তো এই যে দুইটা একটা মানে আমরা এই দিকে পিছিয়ে আছি, এখন দেরিতে হলেও আমরা শুরু করেছি। গণহত্যাটা কিভাবে আমাদের মানুষের কাছে আরো পৌঁছানো যায় আমাদের দেশেই, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, এটা নিয়ে আপনারা কোনো কাজ করছেন? জি, আমরা তো ইনফ্যাক্ট আমরা না অনেকেই কাজ করছেন, কবির ভাই যেমন কাজ করছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দুটো সেন্টার, বিশেষ করে একটি হচ্ছে যে এই গণহত্যা অধ্যয়ন যে সেন্টারটি আছে, যেটির আমি পরিচালক, এটি কাজ করছে। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র কাজ করছে। ইতিহাস বিভাগের শিক্ষকরা মানে ইন্ডিভিজুয়ালি বাইরে থেকে, যেমন ঘাতক দালাল নির্মূল কমিটি তো বহু আগে থেকে ওনারা তো পুরো বিষয়টিকেই জাতির সামনে বিভিন্নভাবে নিয়ে এসছেন। আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরে কিন্তু এই গণহত্যার উপরে আপনার একটি গবেষণা কেন্দ্র আছে। ফলে এই চর্চাগুলোকে আপনার আরো অনেক বেশি শক্তিশালী করা দরকার এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার, যেটি আসলে অত্যন্ত অপ্রতুল। আমি বলবো যে যেহেতু সরকার নিজেই একটা বড় ভূমিকা নিয়েছে, আমি শাহরিয়ার ভাইয়ের সাথে একেবারেই একমত যে সবচেয়ে বড় জবাব আমরা যেটি দিয়েছি পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের প্রোপাগান্ডার বিরুদ্ধে, সেটি হচ্ছে যে এই 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে। আপনি কি মনে করছেন তারপরে প্রেক্ষাপট পরিবর্তন হবে এবং সরকারের আরো বেশি এটাকে গুরুত্ব দিয়ে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।